হচ্ছে আমার শখের বাইক ছিল। মানুষ টাকা হারাইলে এত আফসোস করে না, বা আত্মীয়স্বজন হারাইলেও এরকম আফসোস করে না, যতটা শখের জিনিস হারাই গেলে আফসোস করে। গাড়িটা হচ্ছে ফিরিয়ে আনা এতটা ইজিলিও ছিল না যতটা ইজিলি এখন আমরা বলতেছি। আমরা ছিলাম 6 জন, এলাকাবাসী আর ওই চোর চক্র ছিল মিনিমাম 100 জন মানুষ। একবার বেহসের মতো হয়ে মাটিতে শুয়ে গেছি। নোয়াখালীতে একটা গাড়ি এইভাবে একা আসে চুরি করা সম্ভব না। কোনো কারণে যদি গাড়িটা হাতছাড়া হয়ে যেত, এই গাড়ি কিন্তু আমরা আর পাইতাম না। চাবি ছাড়াই গাড়ি চাবি স্টার্ট করে নিয়ে গেল। হ্যাঁ জি, কিভাবে সম্ভব? চাবি ছাড়া সম্ভব হচ্ছে নর্মাল কোনো গাড়ি হলো এটা আপনার চাবি লাইন কাটিয়ে ডাইরেক্ট করলে হয়। আচ্ছা, কিন্তু এই ধরনের গাড়ি হয় না। যেমন আমার গাড়ি বলেন বা এই গাড়ি, এটা কিভাবে হলো? এটা হচ্ছে কি এই গাড়ির আপনার চাবির মেইন লাইন যে দুইটা আছে, এই দুইটা কাটার সাথে সাথে এই গাড়ির ফিউজটা চলে যাবে। আচ্ছা, ফিউজ কেটে যাবে, যেটা আমরা ওয়ারিং এ সেফটি বলে আর কি। তো অন্য অন্য গাড়ি কিন্তু এটা হয় না, যেটা R15 এর ক্ষেত্রে হয়। তাহলে এখানে কিভাবে হলো এটা? এই R15 এর টেকনোলজি এই সিস্টেমটা করে দিচ্ছে এই গাড়িতে R15 এর ভিতরে। আচ্ছা, তো এই চাবি লাইন কাটার সাথে যখন ফিউজটা কেটে গেছে, তাহলে চাবি লাইন ছিল এখানে। আচ্ছা, সিট ভাঙার কোনো ওয়ে আসে না। সিট ভাঙছে বলে ভাঙছে। ও আচ্ছা আচ্ছা, ভাঙা ও আচ্ছা সিটটা ভাঙে ফিউজটা এখানে ডাইরেক্ট করছে। আচ্ছা আচ্ছা, তার মানে বেশ কিছু টেকনিক্যাল কাজ এখানে হয়ে গেছে। এটা অনেক, আমি তো সেটাই বললাম, যেটা চাবি ছাড়া হচ্ছে না সেটা সে এখানে অলরেডি ম্যানুয়ালি সেট করে ফেলছে। কেটে ফেলছে সবকিছু কেটে এখানে ডাইরেক্ট করে তারপরে জায়গায়। তার মানে এই কাটাকাটি তো ওইখান থেকে হওয়ার কথা হয়েছে। ওখানে তার মানে আমার পিছনে তোমার ফুটেজে কি ওটা পাইছো তুমি যে কাটতেছে গাড়ি এই ধরনের? ওখানে ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল হচ্ছে আপনার মার্কেটের সামনে, তো ওইখানে ক্যামেরা ছিল না। আর ওইখানে ক্যামেরা তো প্রশ্ন আসে। আমার নিজের বাড়িতে রাখছি গাড়ি। 2 ঘন্টা পরে আবার আমাকে ফোন দিছে ডিবির ওসি কাকড়াছড়ি, বলতেছে যে আপনার তো গাড়ি হারাইছে, গাড়িটা তো কুমিল্লাতে গাড়িটা পাওয়া গেছে, এখন গাড়িটা চেসিস নাম্বারটা মিলান। আমাকে প্রথমে জিডির কপি নিছে আমার থেকে, জিডির কপিতে গাড়ি চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ছিল। আমাকে পরে ফোন দিয়ে আবার 2 ঘন্টা পরে বলতেছে যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা ঠিক আছে কিনা দেখেন তো। আমি আসলে খুবই এক্সাইটেড যে ওর সাথে কখন দেখা হবে। আমি সর্বশেষ ওকে যখন নক করি তখন সে সম্ভবত নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী থেকে আসতেছে পথে, তো সাথে ভাইরা ছিল। এই যে 5-6 জনের একটা টিম, বন্ধু বান্ধব না সবাই? বন্ধু বান্ধব আর ছোট ভাই ছিল সাথে। সামনে বাইক দেখছেন, পাশে দেখছেন, পিছনে দেখছেন। আজকের এই পর্বটি বাইক লাভারদের জন্য, স্পেশালি বাইক লাভারদের জন্য, সেই সঙ্গে যারা সম্পদকে ভালোবাসেন, যারা নিজের স্বপ্নকে ভালোবাসেন, তাদের জন্য। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তুহিন নিজাম। হচ্ছে গাড়ির লক ভাঙছে ভিতর থেকে। এবার শুধু দেখেন এখন গাড়ির ইঞ্জিন কিন্তু অফ। আচ্ছা, সুইচ অফ। এর মিন্স এটা দেওয়ার পরে এটা দিলে গাড়ি হচ্ছে অন হয়, রাইট, স্টার্ট হয়। কিন্তু দেখবেন এখন ইঞ্জিন, এই যে আমি এই সুইচটা দেখেন, এই সুইচটা এখন দিব, গাড়ির ইঞ্জিন অন হয়ে গেছে। তার মানে পুরোটা ডাইরেক্ট হয়ে গেছে, গাড়ি ডাইরেক্ট করে ফেলছে। জি, এক কথায় হলো গাড়ি ডাইরেক্ট হয়ে গেছে। এখন জাস্ট অটো বানায় ফেলছে, কোনো চাবি টাবির কিছু নাই। এখন জাস্ট গাড়ির সুইচটা দিব এখানে, গাড়ি স্টার্ট, আবার অফ, অন। ওরা অনেক রাফ ইউজ করছে, এই যে গাড়ি সাউন্ডই তো নষ্ট হয়ে গেছে। গাড়ি সাউন্ড নষ্ট করে ফেলছে। একটা পছন্দের বাইক কেনার জন্য আমরা দীর্ঘ মাসের পর মাস, বছর পর বছর অপেক্ষা করি। এই স্বপ্নের বাইকটা যখন আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, কিংবা ডাকাতি করে নিয়ে যায়, তখন সেই প্রেক্ষাপটটা, সেই ঘটনাটা কি কষ্টদায়ক হতে পারে, কি মর্মান্তিক হতে পারে। এই যে শ্বাসরুদ্ধকর সিনেমার গল্পকেও হার মানায়। একটি বাইক চুরি হয়ে যাওয়া এবং 4 থেকে 5 দিনের মধ্যে সেই বাইকটাকে সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে বের করে সেটাকে আবার নিজের কাছে নিয়ে আসা, এত বড় একটা ঘটনা বাংলাদেশে আরও হয়তো থাকতে পারে, আমাদের জানা নেই, বাট এটা এই অঞ্চলের জন্য একটা বিশেষ ঘটনা। আসিফ, ঘটনাটা আসলে কি হয়েছিল, কেন হয়েছিল? এটা হচ্ছে কি আমি বলি প্রথম থেকেই, এটা হচ্ছে আমার 31 তারিখ সন্ধ্যায় 6টায় গাড়ি হচ্ছে আমার যে পার্কিং ছিল এখানে ছিল, পার্কিং এর অবস্থায় ছিল গাড়ি। আচ্ছা, দোকানের পিছনেই সবসময় কি এখানেই থাকে? এখানে থাকে, এখানে হচ্ছে মার্কেটে যে গাড়িগুলো আছে সবগুলো এখানে থাকে, সবার বাইকই ওখানে থাকে। আচ্ছা, এরপর ধরেন দোকান ক্লোজ করে আমরা হচ্ছে 9টা 9:30 পরে। ওখানে আর কয়টা বাইক আছে তোমার এটার সাথে? 8-9টা বাইক। 8-9টা বাইক সবসময় থাকে, একই জায়গায় পার্কিং করা থাকে? সবসময় থাকে, জি। আচ্ছা, তারপর বলো। এরপর হচ্ছে কি আমি যখন 9:30টার দিকে বের হয়ে এই ফ্রেন্ডকে ফোন দিই কোন জায়গায় আছে। আচ্ছা, যেহেতু 31st নাইট এদিক সেদিক ঘোরাফেরা করবে, ফোন দিয়ে বলতেছি কই আছে, বললো যে আলামিনের দোকানে আছে, এখানে আয়। আচ্ছা, আলামিনের দোকানে আছে, হ্যাঁ ঠিক আছে, আসতেছি। তো আমি দেখতেছি যে দোকান অফ করে পিছনে দিয়ে গেলাম, দেখছি গাড়ি নেই। এই তো হতম হয়ে গেলাম, গাড়ির জায়গা মতো নাই, যেখানে জায়গা মতো নাই। তো হয়তো আবার একটু চিন্তা করলাম যে হয়তো অন্য জায়গায় রাখছি কিনা, চিন্তা করি এদিকে যেখানে রাখি হয়তো বা ওইখানে জায়গা না থাকলে অন্য জায়গায় রাখতে পারি, ওই সব জায়গায় চেক করলাম। তো যেহেতু যেখানে গাড়ি রাখি ওখানে আবার হচ্ছে আমার
আত্মীয়র বাসা আছে, ওনাকে ফোন দিলাম, আচ্ছা ভাই গাড়িটা দেখছেন কিনা? হ্যাঁ, গাড়িতে একটু সুন্দর সময় দেখলাম এখানে ছিল। আচ্ছা, এরপর তো আর মাথা ঠিক নেই, কাজ করতেছে না কোনো কিছুই। আমি আসলে হাউ মাউ করতেছি, গাড়ি কই গাড়ি গাড়ি কই? এরপর এর আবার ফোন দিলাম, এই আমার গাড়ি নেই, তাড়াতাড়ি আয়। দেখতেছি যে গাড়ি তো কোনো জায়গায় মিলতেছে না, বা কেউ নিয়ে গেছে এরকম কেউ দেখেই নয়। থানায় যাই আমরা, থানায় যাই একটা লিখিত জমা দিই থানায়। জিডি জিডি না, এটা হচ্ছে চুরির জিনিস অভিযোগপত্র জমা দিয়েছি। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিষয়টাকে ভাইরাল করি। আচ্ছা, ভাইরাল করার পরে ধরেন আজকে কালকে আমি বাইক পাইছি, গত 4 দিন ধরেন হতাশার মধ্যেই ছিলাম। অর্থাৎ তুমি 31 তারিখ দুপুর 2:30টার সময় বাইকটা রাখছো, সবসময় যেখানে রাখো সন্ধ্যায়, ওখান থেকে সন্ধ্যা 9:30 তুমি বের হয়ে, যেহেতু 31st একটু পার্টি টাটি করার ইচ্ছে ছিল সবাই মিলে, তুমি এসে দেখো তোমার বাইক নেই। এই হচ্ছে প্রাথমিক ঘটনা। এরপর যা ঘটার একজন বাইক লাভারের তাই ঘটছে, একেবারে তোমার অবস্থা তো শেষ আমি যতটুকু জানি। শুধু আমি না, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, হ্যাঁ পরিচিত যারা আছে সবাই মোটামুটি, এবং এটা টোটাল আমার মনে হয় আমাদের পুরো উপজেলাতে এটা একটা মানে ছড়িয়ে গেছে সব জায়গায়। হ্যাঁ, যে সবাই বলতেছে, আমরা বলা বলি করতেছি, সবাই বনানী টেলিকমে আসছে, এসে জিজ্ঞেস করতেছে কি খবর বাইক। আচ্ছা, এই বাইকের বর্তমান প্রাইসটা একটু যদি শুনি। 5,30,000 টাকা মতো পড়ে। 5,30,000 টাকা শোরুম প্রাইস। এত দামি একটা বাইক, এই বাইকে কোনো ধরনের কোনো লক ইউজ করা হয়নি, শুধুমাত্র একটাই লক, সেটা কি? চাবি, যেটা আমরা চাবির লক বা ঘাট লক যেটা বলি। গাড়ি যেখানে থাকে এটা হচ্ছে পার্কিং বলা যায়, আর যেখানে গাড়ি রাখি 10 ফুট পরে হচ্ছে বাসা। তুমি ধরে নিয়েছো এখান থেকে বাইক চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চোরের লাক এত ভালো, আপনারা সিসি ক্যামেরা চেক করছি, হ্যাঁ কোনটার মধ্যে হেড ফেস শো হয় নাই। সেই হেলমেট ইউজ করে নাই, মাস্ক ইউজ করে নাই, হ্যাঁ একদম, অর্থাৎ তার ফেস একেবারে খোলা ছিল। হ্যাঁ খোলা ছিল। আমি আলমের কাছে জানতে চাই, সেটা হচ্ছে শুধু এই দামি বাইকের ক্ষেত্রে না, আমরা যারা বাইক লাভার, আমাদের যে কোনো মডেলের বাইকের ক্ষেত্রে, সেটা কম দামি হোক বেশি দামি হোক, আমাদের আরো কি করা উচিত মানে নিরাপত্তার জন্য? কি কি ব্যবহার করা? যেমন ধরো দামি কোনো গাড়ির অথবা জিপিএস ট্র্যাকার আছে, আর আমরা নরমাল জিপিএস ট্র্যাকার তো অনেকজন ইউজ করতে পারে না, হ্যাঁ নরমাল ক্ষেত্রে আমরা এটা সম্ভব না। আচ্ছা, যেমন এই আপনি যেটা বলছেন, আপনার একটা 8 গাড়ি আছে, ওই গাড়িতে আপনি যে লকটা লাগাইছেন সেটা ব্যাটারি বসে ফেললে আপনি কিক মারে রেস্ট দিতে পারবেন, যেমন এই গাড়িতে কিক নাই, তার কারণে কয়েকদিন আগে আমরা জিপিএস ট্র্যাকারটা খুলে। আচ্ছা, এটা নিয়ে আমি ভালো পয়েন্ট আছে আলামিনে, আমাকে এই কথাটা সবাই বলছে, বনানী থেকে শুরু করে সবাই বলছে যে ভাই ওগুলা লাগাই না কারণ ঝামেলা, ও এটা লাগাই নাই কারণ ব্যাটারি খেয়ে ফেলে, এটা অভিযোগ। ডিস্ক লক থাকলে আপনার মেন প্রায়োরিটি দিতে হবে আগে ডিস্ক লক নাম্বার 1, এটা তো ম্যানুয়ালি খেতে বলছে, এটা দিতে হবে কারণ ডিস্ক লকে এখন হচ্ছে অ্যান্টি অ্যাসিড প্রুফ আছে কিছু, অ্যান্টি অ্যাসিড, এগুলো অ্যাসিড দিলে ওগুলো গলবে না, হ্যাঁ ওগুলো ইউজ করতে হবে। দামি গাড়ির ক্ষেত্রে আপনার সময় লাগবে, ওর 1-1.5 ঘন্টা সময় লাগবে একটা তালা ভেঙে বাইকটা নিয়ে যেতে, হ্যাঁ ওটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, শুধু একটা ডিস্ক লকের কাজ। আর জিপিএস থাকলে হলো কি বাইকটা তখন আমার ওই যে ডিস্ক লক লাগানোর যে চিন্তার ওটা থাকবে না, জিপিএস আছে, হ্যাঁ মেন হচ্ছে আপনার লক থাকতে হবে, লক থাকতে হবে। আমাদের একটাই প্রশ্ন, সেটা হলো প্রাইমারি ভাবে আমরা যতটুকু নিরাপত্তা দিতে পারি আমাদের জন্য এটা আমরা করব। এরপরে যদি ঘটনা ঘটে, যেমন ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও কিছুই ব্যবহার করে নাই, এজন্য পুরোটাই ওকে দোষ দেওয়া যায়, এখানে চোরের কোনো দোষ নাই, এবং চোর কিন্তু মাপও পেয়ে গেছে। হ্যাঁ, মন থেকে কি চোরকে মাপ করে দিছো নাকি? এখন চুরি হওয়ার পরে এটার মধ্যে এখন অনেক আদর যত্ন হবে, এটা মানে একটু বংশালেও যাবে, ডেকোরেশন তাই না, একটু গাড়ি। হ্যাঁ, চোর যে জিনিসগুলো নষ্ট করছে, যেমন কি এই লকটার দাম অনেক, হ্যাঁ একটা লকের দাম স্বাভাবিক, দামি গাড়ির পার্টস যে আবার ফিউজ গুলো কাটছে, এগুলো লাগাইতে হবে, ওয়ারিং কাটছে, ওয়ারিং ঠিক করতে হবে। কত টাকা খরচ হবে টোটাল? আনুমানিক 30,000 এর উপরে যাবে, 30,000 টাকার মতো খরচ হবে এই গাড়িটার মধ্যে। আচ্ছা, মানে এই 2 দিনে যেটা নষ্ট করছে। নতুন আরেকটা কাজ হচ্ছে আমার, অথচ এই গাড়িতে এখন 30,000 টাকা কাজ আছে, কিন্তু তার একদিন আগে 30 টাকা ছিল না গাড়িতে, কাজ ছিল না। তুমি এখন বাইকটাকে কিভাবে রাখবা বলো? অবশ্যই বিভিন্ন তালা কয়টা মারবা? যতগুলো লাগানো যায়। বাইক তো মনে হয় নিজের পয়সায় কিনা না? জি, নিজের পয়সায়। কারণ অনেকে সমালোচনা করছে যে ওর মা বাবা ওরে কেন এত দামি বাইক কিনে দিয়েছে। আমি এটা আমাদের যেটা, তার মানে এটা আমার ফার্স্ট বাইক না, আমি বলি এটা হচ্ছে আমার 11 নম্বর বাইক। এটা 11 নম্বর বাইক। বাইক লাভারদের যা হয়, তুমি এতগুলো বাইক চেঞ্জ করে ফেলছো এই বয়সে। ছোট থেকে বড় হইছি, আমি আর মানে বয়স বললাম না আর কি, কিন্তু এটাকে মানে বেশি ভালোবাসছো। এটাই হচ্ছে সবচেয়ে দামি বাইক আমার কেনা। হ্যাঁ, আর আমি ছোট থেকে বড় হয়েছি, আপনি যেটা বললেন সাইকেল থেকে বাইক কেনার স্বপ্ন, আমারও এই স্বপ্ন আপনার মতোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ছোট থেকে এই ধরেন আগে কিনছি 1 লাখ টাকার মধ্যে একটা গাড়ি, তারপর আস্তে আস্তে দামে দামে আস্তে আগাইছি আর কি। তারপর মজার কাহিনী হলো, আমি আর ও একবার 2 তারিখ কক্সবাজার যাব, আমি গাড়িতে তেল ফুল লোড করে রাখছিলাম। আমরা পরদিন কক্সবাজার যাওয়ার কথা ছিল, আমারও ফোন দিছে। হ্যাঁ, আমরা বিকালে কথা হয়েছে 9টা বা 9:30টার দিকে আমার সাথে কথা হয়েছে, তখন 8:30 কি 8:30টার পরে আমার সাথে ফোনে কথা হয়েছে 3 মিনিট 4 মিনিট, মানে কখন বেরোবো বা যাবো এই ধরনের কথা হচ্ছে। এই 4 মিনিট
কি 5 মিনিট পরে আমার ফোন দিয়ে বলে যে বাইক তো হারাই গেছে। আচ্ছা। পরে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট পোস্ট করলাম ফেসবুকে, সবাই মিলে পোস্ট করলাম যে বাইক কই গেছে, মানে সব জায়গায় যত জায়গায় খবর দেওয়া যায় সব জায়গায় খবর দিলাম, সবার সাথে যোগাযোগ করলাম, সবাই মোটামুটি ভালো রেসপন্স করছে, ফেসবুকে পোস্ট দিছে। প্রথম 3 দিন চেষ্টা করার পরে মানে হাল ছেড়ে দিছি একবারে, আর মনে হয় পাবো না। রাত 12টা পর্যন্ত, রাত 12টার দিকে আমার তো গত 3 দিন ঘুমাই নাই এর আগে। হ্যাঁ 3 দিন ঘুমাই নাই, ওই দিন একটু চোখটা একটু হালকা লেগেছিল। আচ্ছা। এরপরে হচ্ছে আমাকে প্রায় 12টা 20-22-এর দিকে আমার এক ফ্রেন্ড, সরি 2:30টার দিকে, রাত 2:30টার দিকে বন্ধু আমাকে মেসেজ দেয়। এটা কি তৃতীয় দিন না চতুর্থ দিন? চতুর্থ দিন, মানে 4 তারিখ। 4 তারিখে রাত 2:30টার সময়। 2:30টার সময় মেসেজ দেয়। হ্যাঁ। আমি তো চোখ লেগে গেছে, মোবাইল রেখে দিয়েছি, হ্যাঁ আর খেয়াল করি নাই। আমাকে ফোন দিল নাম্বারে, হালকা ঘুম আসছে তো, কল রিসিভ করছি, রিসিভ করে দেখতেছি যে কই আপনি, আমি তো ঘুমাইয়ের, তাড়াতাড়ি অনলাইনে আসেন। আচ্ছা আচ্ছা, অনলাইনে আসলাম, দেখছি যে আমার এই গাড়ির ছবিটা পাঠিয়েছি। আমি এই ছবি, আপনার গাড়ি এটা কিনা দেখেন। হ্যাঁ যে হ্যাঁ ভাই, এটা আমার গাড়ি, এখানে পিছনে স্টিকার ছিল আমার, এই হচ্ছে এটা গোল্ডেন কালার, আমার এই ভাইজার হচ্ছে সাদা। হ্যাঁ। তারপর হচ্ছে আমার পিছনে দেখেন নাম্বার প্লেটটা আমি ওই যে একটু ফ্যাশন করে ছোট করে লাগাইছিলাম। আমি দেখছিলাম ওই তোমার মার্কেট খুলে ফেলছে। হ্যাঁ, মার্কেট খুলে ফেলছিলাম। হ্যাঁ, আমার বাইক এটাই কই পাইছেন আপনি? ওইটা হচ্ছে একটা চোর চক্রের মাধ্যমে ছবিটা, গাড়িটা বিক্রি করবে, এই ভাই আমাকে বলতেছে আর কি আমাদের কাছে। এবার হাসিব ভাই একটু বলেন যে এই যে একটা অসাধ্য সাধন, যে আশা ছেড়ে দিছে তৃতীয় দিন, চতুর্থ দিন, আপনি সে সময় তাকে কলটা দিলেন, জি কিভাবে সম্ভব? সম্ভব বলতে যে গাড়ি যে শুধু ও খুঁজতেছে ব্যাপারটা এরকম না, গাড়ি কিন্তু আমরাও খুঁজতেছি। আচ্ছা। মানে আমরা হচ্ছে ঢাকায় থাকি, আমরা 3 জন, মানে ওনার সাথে আমরা 6 জন গেছিলাম, 6 জন মধ্যে 3 জন ঢাকা থেকে আসছি। আমরা আচ্ছা আমরা ঢাকা থেকে ফেনীতে একসাথে হয়ে তারপর নোয়াখালী গেছি। আমরাও কিন্তু ঢাকা থেকে গাড়িটা খুঁজতেছিলাম যে গাড়িটা কোন জায়গায় আছে। এর মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের বাইকারদের সাথে আমাদের একটু সবার সাথে মোটামুটি যোগাযোগ আছে, মানে বাংলাদেশে যারা বাইকার আছে সবার সাথে মোটামুটি যোগাযোগ আছে, চিটংয়ে আছে কিছু ভাই ব্রাদার। পরে 2টার দিকে একটা কল আসলো, এক শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, একটা শুভাকাঙ্ক্ষী আমাদের ফুল দিয়ে বলে যে ভাইয়া আপনাদের একটা বাইক হারাইছে। হ্যাঁ হারাইছে। এর আগে কিন্তু আমাদেরকে ফতারক ফোন দিত, ডেলি ফোন দিত, ফতারক ফোন দিয়ে বলতো যে, এর আগে বলতে মানে লাস্ট 3 দিন আচ্ছা, চুরি হওয়ার পরে 3 দিন, মানে আপনার মানে এটা ফেসবুকে দেওয়ার পরে, হ্যাঁ দেওয়ার পরে ফতারকরা ফোন দিয়ে বলতো যে আমি চোর বলছি, আপনার গাড়ি আমার কাছে আছে, গাড়ি নিতে হলে টাকা দিতে হবে। ডিরেক্ট এইভাবে বলতো আমাদেরকে। হ্যাঁ, তারপর ছবি এডিট করতো, মানে হাসিব ভাইয়ের আইডি থেকে গাড়ির ছবিগুলো নিয়ে এডিট করতো, এডিট করে বলতো যে গাড়ি এটা কিনা দেখেন, এটা আমাদের, আমরা তো ধরতাম যে এটা তো এডিট করা ছবি। আচ্ছা, এইভাবে বলতো। হ্যাঁ আচ্ছা, এটা আমি বলতে দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা আপনি হবাই ধরছেন। হ্যাঁ, অনেকে তো প্রতারিত পারবে না। আমাকে না, হ্যাঁ আমাকে সেম মেসেজ দিছে, আমাকে দিছে, ফ্রেন্ড যারা পোস্ট করছে ওদেরকে সবাইকে বলছে মানে গাড়ি পাওয়া গেছে, টাকা দেন, বিকাশে কিছু টাকা দেন। আবার থানা থেকে বলতেছি যে আমি ডিবির ওসি বলতেছি, আমাকে ফোন দিয়ে প্রথমে যে ফোন দিছে, আমি ডিবির ওসি বলতেছি আপনারা কি 999 ফোন দিছেন? আমরা বলি হ্যাঁ ফোন দিছি, যে আমাদেরকে তো চাপ দিচ্ছে, আপনাদের একটা গাড়ি হারাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা খোঁজ নিচ্ছি। 2 ঘন্টা পরে আবার আমাকে ফোন দিছে ডিবির ওসি খাগড়াছড়ির, বলতেছে যে আপনার তো গাড়ি হারাইছে, গাড়িটা তো কুমিল্লাতে, গাড়িটা পাওয়া গেছে, এবং গাড়িটা চেসিস নাম্বারটা মিলান। আমাকে প্রথমে জিডির কপি নিছে আমার থেকে, জিডির কপি তো গাড়ি চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ছিল। আমাকে পরে ফোন দিয়ে আবার 2 ঘন্টা পরে বলতেছে যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা ঠিক আছে কিনা দেখেন তো। আমি বলি যে এটা তো ঠিক আছে, গাড়ির ছবি পাঠাচ্ছি, এডিট করা একটা ছবি। হ্যাঁ, তো বলে যে এটা কি গাড়ি, যে এটা গাড়ি। তখন মাথা কাজ করতেছিল না, স্বাভাবিক। বলে যে গাড়ি কোথায় আছে, বলে যে আচ্ছা আমরা তো একটা টিম পাঠাইতে হবে কুমিল্লাতে, টিম পাঠাতে কিছু খরচপাতি আছে, আপনি আচ্ছা আমরা দেখতেছি কি করা যায়। মানে এরপরের স্টেপ হচ্ছে ও আমার কাছে টাকা নিবে। আচ্ছা, তখন আমি একটু দেখলাম যে এটা তো ফেক, বুঝলাম যে এটা তো গাড়ির ছবি এডিট করা। হ্যাঁ, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার তো আগেই দিছি ওরে। হ্যাঁ, তো পরে বুঝলাম যে হচ্ছে ওই দিন রাত্রে সেম হয়েছে, 2টা কল আসছে। তো আমরা নাম্বারটা রিসিভ করলাম, বাইক হারাইছে কিনা আমরা নর্মালি ধরে নিয়েছি, ফতারক হবে। বলে যে ভাই আপনাদের বাইক কি হারাইছে ইন্দোনেশিয়ান বাইক? হ্যাঁ, ইন্দোনেশিয়ান বাইকের কমন জিনিস হচ্ছে আপনার ওই যে সামনের সাসপেনশনটা। আচ্ছা, এটা দেখলে বোঝা যায় ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান বাইকের মধ্যে পার্থক্যটা বোঝা যায় নরমালি। আর এগুলো তো হচ্ছে বর্ডার ক্রস হয় না, এগুলো ইম্পোর্ট করে আনা হয়। রাইট। হ্যাঁ, তো ও বলতেছে যে বাইকটা কি হারাইছে, বাইকটা আপনার আমাদেরকে লোকেশন বললো যে বাইকটা আমার মনে হয় যে এই এরিয়াতে আছে। আচ্ছা, আপনার নোয়াখালীতে সোনাপুরে এরিয়া সাইডে আছে, আমার যতটুকু ধারণা, ও আমাকে একটু স্ট্রং ধারণা দিল আর কি। তো আমি মোটামুটি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি সাথে সাথে ওরে ছবি পাঠালাম, আমাকে একটা ছবি দিছে।
তো আমি ওরে ছবি পাঠালাম, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা এখন বের হই। অরিজিনাল ছবি ছিল, হ্যাঁ ওটা কিন্তু অরিজিনাল ছবি ছিল, ওটা দেখে বুঝছি যে অরিজিনাল ছবি। তো পরে আমি ফোন দিলাম হাসিব রে যে এমনি এটা তো ঠিক আছে, নিউজ তো জেনুইন নিউজ, নোয়াখালীর দিকে গাড়িটা গেছে। তো আমরা প্রথমে ভাবছিলাম গাড়িটা চিটংয়ের দিকে গেছে। নোয়াখালীর ব্যাপারটা কি বললো? যে শুভাকাঙ্ক্ষী সে আমাকে ডিটেইলসলি বললো যে এই সোনাপুর এরিয়ার মধ্যে আছে গাড়িটা, যাদের কাছে গাড়ি ছিল ওরা গাড়িটা সেল করা ট্রাই করতেছিল। আচ্ছা, ওরা হচ্ছে এই গাড়ির দাম 6.5 লাখ 5.5 লাখ টাকার মতো অলমোস্ট পেপার সহ, ওরা গাড়িটা 1.5 লাখ টাকা দাম চাচ্ছিল। এই দেখেন জিনিসটা এভাবে গেছে, আমার কাছে গাড়ি, আমি ওকে বললাম গাড়ি সেল করবো, ও আপনাকে বলছে, ও ওকে বলছে, ও ওকে বলছে, এভাবে হতে হতে ওর মধ্যে একজন মানে দেখছে ফেসবুকে যে গাড়িটা চুরি হয়েছে। হ্যাঁ, আর এই গাড়ি টানা হয় না, এটা চুরির গাড়ি হয়। আর রিসেন্টলি হচ্ছে দেখছে, সবাই তো দেখছে ফেসবুকে পোস্ট হওয়ার কারণে সবাই মোটামুটি যারা বাইকার তারা দেখছে। তো আর বাইক তো বাইকারের কাছেই যাবে ওই হিসাবে। তো আমাদেরকে বলছে যে গাড়িটা এই এরিয়ার মধ্যে আছে, কারণ ও কিন্তু জিজ্ঞেস করছে গাড়ি কোথায়, বলছে যে সোনাপুরে আছে। তো আমরা মোটামুটি প্ল্যান করে গেলাম যে সোনাপুর এরিয়া যত বড় হোক আমরা চেষ্টা করবো এখানে যাই কি করা যায়। তো আমরা ঢাকা থেকে 3 জন আসলাম, এখান থেকে হচ্ছে 3 জন গেছে, আলামিন ভাই গেছে, হাসিব গেছে, একটা ছোট ভাই গেছে, 3 জন ওরা গাড়ি নিয়ে গেছে, আমরা বাইক নিয়ে আসছি ঢাকা থেকে। আচ্ছা, তো আমরা সকালবেলা রাত 3টার দিকে বের হয়েছি, হাসিবটা 2:30টার দিকে বের হয়েছে, আমরা 3টার দিকে বের হয়েছি, 6টার মধ্যে ফেনী চলে আসছি। আচ্ছা, 7টা 7:30টার মধ্যে 8টার মধ্যে আমরা, এটা হলো 4 তারিখ, রাইট 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ সোনাপুর গিয়ে সারাদিন সকাল থেকে আমরা হচ্ছে ওখানে রিসার্চ করতেছিলাম যে ওখানে আসলে চোর চক্র কোথায় আছে বা কিভাবে কোথায় গাড়ি সেলটেল হয়। তো ওইভাবে সারাদিন আমরা সকাল থেকে মনে করেন যে মোটামুটি সবার সাথে কমিউনিকেশন করতেছিলাম ওইখানে। পরে একটা পর্যায়ে পাইলাম যে এখানে বাইক চুরির কাজ কারবারটা করে কোথায়, আপনার সোনাপুর থেকে একটু ভিতরে। আচ্ছা, ভিতরে আপনার হচ্ছে না হাতিয়া না, চেয়ারম্যান ঘাট যে রোডটা আছে না ওই রোডে। আচ্ছা, পরে বুঝলাম যে গাড়িটা ওই দিকে আছে। পরে একটা গ্রেজ আছে, ওই ছেলে যার কাছে গাড়ি ছিল তার কিন্তু আবার বাইকের গ্রেজ আছে। তো সবাই মোটামুটি ওর কথাই বলতেছিল যে ও এইসব গাড়ির লেনদেন বা এগুলো ও করে, ওর কাছে গাড়িটা থাকতে পারে। আচ্ছা, তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, ওর কাছে গাড়ি আছে। তো ও হচ্ছে দিনের বেলা বের হয় না, খুব একটা বেশি বের হয় না। তো আমরা রাতের বেলা বের, হ্যাঁ রাতের বেলা বের, আর এই গাড়ি নিয়ে নরমালি বের হলে কিন্তু রাতের বেলা বের হবে। আচ্ছা, তো আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে যে আমরা 2-3 দিন ওখানে সময় দিব, মানে বাইকের পিছনে আমরা 2-3 দিন সময় দিব, যখনই বের হবে আমরা ট্রাই করব, দিন হোক রাত হোক। আমরা ওরা কিছুক্ষণ বিকেল বেলা ঘুমাইছে, হ্যাঁ আমরা কেউ জাগন ছিল, কেউ ঘুমাইছে দুপুর বেলা, রাতে তো কেউ ঘুমায় নাই। তো কেউ গাড়িতে ঘুমাচ্ছে, আমি মসজিদে ঘুমাইছি। তো এক একজন এক একভাবে শিফট করে করে আমরা ট্রাই করতেছিলাম। হ্যাঁ, তো কখন বের হয় মানে মোটামুটি আইডিয়া করছিলাম যে ওর কাছে গাড়িটা আছে। 6 জন 6 ভাবে ট্রাই করতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে আমরা তো ওয়েট করতেছি কখন ও বের হয়। তো ওর এরিয়ার মধ্যে আমরা ছিলাম, তো এরিয়ার মধ্যে ছিলাম। পরে রাত্রে বেলা তখন মনে হয় কত 7:30-8টা মেবি, এখানে একটা পার্ক আছে ড্রিম পার্ক, ওখানে হাতিয়াতে না, হাতিয়াতে না, এটা হচ্ছে ইয়াতে না, আপনার হচ্ছে সোনাপুরের মধ্যেই পড়ছে, সোনাপুরের মধ্যে একটু ভিতরে আর কি ড্রিম পার্ক। তো ওইখানে আমরা বসেছিলাম। ওইখানে জায়গাটার নাম কি, যেখানে এটা ওইখানে ড্রিম পার্কই বলে, বাংলা বাজার ড্রিম পার্ক, সোনাপুর বাংলা বাজার, হ্যাঁ বাংলা বাজার ড্রিম পার্ক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির পরেই, আচ্ছা অল্প একটু পরে। আচ্ছা, তো আমরা পার্কের ভিতরে বসে, আর পার্কের পাশে ওর বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তো ও হচ্ছে সন্দেহ তো আমাদেরকে করবে না, কারণ আমরা হয়তো পার্কে ঘুরতে আসছি, গাড়ি নিয়ে আসছি, আমরা ওখানে ছিলাম। এখানে দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে যে যাকে আমরা টার্গেট করছি, যার কাছে বাইকটা আছে, সে কি বাইক চোর? না, সে বাইক বিক্রি করবে, বিক্রেতা। তার মানে গাড়িটা তার কাছে চলে গেছে। হ্যাঁ, ভাবছিল ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমরা তো বসেছিলাম, নরমালি ছিলাম। আমরা হচ্ছে বাইক ওরা, আমি টান দিয়ে জাস্ট, আমার মাথায় ছিল ও চোর, মানুষ তো আর জানতো না, আমি টান দিয়ে ফালা দিয়েছি, বাইকে পড়ে গেছে, ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ সাথে সাথে জ্বর হয়ে গেছে। হ্যাঁ, ও আমার হাতের মধ্যেই ছিল, মানে আমি ওরা হাতের মধ্যে ধরছি। আমাদের টার্গেট ছিল শোন আগে আমাদের বাইক, যাতে ও উঠে আবার বাইক নিয়ে পালাই যেতে না পারে। তো পরে কি করলাম, পরে গাড়ি নিয়ে নিলাম আমরা। পরে অনেক মানুষ জড়ো হয়ে গেল, ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। আমরা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করলাম, হ্যাঁ পুলিশও আসলো। তো ওখানে স্থানীয় লোকজন মানে চোর চক্রের যারা ছিল তারা হলো যে এখানে গাড়ি কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি কোথা থেকে আসছে, মানে এগুলো নিয়ে একটু বেজাল করতে চাইছিল। এরা কারা, এরা কোথা থেকে আসছে, মানে চোর চক্রের গুলা। আর এলাকার মানুষ তো এখানে জড়ো হয়ে গেছে। তো ওরা চাইছিল যে কিছু একটা করার ওখানে, মানে চোর চক্র চাইছিল যে কিছু একটা করে গাড়িটা কি আবার নেওয়া যায় কিনা। স্থানীয় কোনো লোকজন বা থানা আপনাদের পাশে দাঁড়ায়নি? থানা ছিল, পুলিশ অনেক হেল্প করছে। আপনার রামগড় থানার যে ওসি, উনি অনেক হেল্প করছে এখান থেকে। ওইখানে, হ্যাঁ বাই ফোনে ওইখানে ওসির সাথে ওনারা অনেক হেল্প করছে। পুলিশ ছিল, পুলিশকেও আটকে ফেলছে ওখানে, যে পুলিশকে আটকে ফেলছে। পুলিশের 3 জন ছিল, ওদেরকে আটকে ফেলছে, পার্কের গেট আটকে আমাদের ভিতরে আটকে ফেলছে।
এক প্রকার হাতাহাতি চলতেছে। এক প্রকার পরে আমি কি করলাম যে এখন যদি কিছু না করি সবাই মার খাবে, হ্যাঁ। আমিও খাবো, সবাই খাবে, এখান থেকে তো রক্ষা পেতে হবে। তা আমি করে এক বেহসের মতো হয়ে মাটিতে শুয়ে গেছি, মানে অজ্ঞান হয়ে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি, এরকম হয়ে গেছি। বা আমাকে কেউ মারছে এরকম মাথা বুঝেছি ওদেরকে, আচ্ছা। হয়তো আলাদা করে আমাকে কেউ মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তখন ওইখানকার মানুষ তখন যে একটু নরম হয়ে গেছে, ভয় পেয়ে গেছে আমার কিছু হয়ে গেছে। আচ্ছা, তখন 100 জনের মধ্যে 10 জন মানুষ ছিল না, তখন সব পালাই গেছে, সব পালাই গেছে। ও মাই গড, পুরো সিনেমার গল্প। হ্যাঁ। আসলেই তো আমার ফ্যামিলির ধরেন সবাই এটা নিয়ে হতভম্ব, হ্যাঁ। এই বিষয়টা নিয়ে। আচ্ছা, সবাই খুবই চিন্তিত। একটা বিষয় তুমি বললা না, জি। তোমার ফ্যামিলি সবাই টেনশন করছে, জি, জি। আরেকজন মানুষ কি টেনশন করে নাই? অবশ্যই করছে, আমার তুমি wife আছে। একবারও তার কথা বললা না? জি, অবশ্যই টেনশন করছে, কারণ হচ্ছে হ্যাঁ। কান্নাকাটিও করছে। হ্যাঁ। এই শুধু ও না, আমার ফ্যামিলির অনেকজনই কান্নাকাটি করতেছে। আর হচ্ছে কি এখনো চিন্তায় আছে যে বাইক কোথাও রেখে যাইস না। আমার মনে হয় যদিও ছোট ভাই, তারপর ফান করে বলি, জি, জি। তুমি কি বউরে গাড়ির পিছনে ওঠাও নাই? জি, অবশ্যই উঠেছে, আমি ওরে নিয়ে অনেক জায়গায় ট্যুরও দিছি। অবশ্যই কান্নাকাটি করছি, হয়তো কারোর সামনে করি নাই আর কি। আর মন খারাপ তো সারাদিনই ছিল, যে আমি দোকানে যাই না আজকে 5 দিন। আমি তো শুনছি তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে। খাওয়া দাওয়া পর বন্ধই ছিল, আজকে দুপুরে যা শান্তি মতো 2টা ভাত খেয়েছি।